অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ এর যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা বিষয়ে 10 মার্কের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখলেই আমরা পুরো মার্ক পেয়ে যাই। এখানে 12টা প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। কাজেই আমরা যদি মৌলিক পরিসংখ্যানের 7টা অধ্যায় যদি 2-3 ঘন্টা আমরা পড়ি তাহলে আমরা 10 মার্ক কমন পাওয়া সম্ভব। তোমরা যদি এই ভিডিও ক্লাসটা সম্পূর্ণ দেখো, আমার মনে হয় 10-এ 10 পাওয়া সম্ভব। আসা যাক প্রথম অধ্যায়, পরিসংখ্যান পরিচিতি। এখানে আছে পরিসংখ্যানের জনককে। পরিসংখ্যানের জনক হচ্ছে আর এ ফিশার। তথ্য কয় প্রকার? তথ্য 2 প্রকার, প্রাথমিক তথ্য ও মাধ্যমিক তথ্য। 2জন পরিসংখ্যানবিদের নাম লেখো, আর এ ফিশার আর একজন হলো এল বাউলি। 2জন পরিসংখ্যানবিদের নাম হলো আর এ ফিশার এবং এল বাউলি। আমি শুধু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর নমুনা কাকে বলে? কোনো বিশেষ উদ্দেশ্যে যখন সমগ্রকের অংশ নির্বাচন করা হয় তখন তাকে নমুনা বলে। সমগ্রকের অংশবিশেষকেই নমুনা বলা হয়। নমুনার ইংরেজি প্রতিশব্দ হলো স্যাম্পল। সমগ্র কাকে বলে? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য অনুসন্ধানের সাথে সম্পর্কিত একই বৈশিষ্ট্যের সকল একককে সমগ্রক বলে। আবার বলি, কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন সকল একককে সমগ্রক বলা হয়। আবার বলি, সমগ্র কাকে বলে? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য অনুসন্ধানের সাথে সম্পর্কিত সমগ্র ক্ষেত্রকে সমগ্রক বলে। অন্যভাবে বলা যায় যে একই বৈশিষ্ট্যের সকল একককে সমগ্রক বলে। একই বৈশিষ্ট্যের সকল একককে সমগ্রক বলা হয়। তারপর আসি, সমগ্রকের একটি উদাহরণ দাও। যদি ঢাকা শহরের মানুষের বয়সের গড় বের করতে হয়, সেক্ষেত্রে ঢাকা শহরের সকল মানুষ হবে সমগ্রক এবং এটি একটি সমগ্রকের উদাহরণ হলো না। সমগ্রকের একটি উদাহরণ দাও। যদি ঢাকা শহরের মানুষের বয়সের গড় বের করতে হয়, সেক্ষেত্রে ঢাকা শহরের সকল মানুষ হবে সমগ্রক। চলক কি? যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। চলকে সাধারণত এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। দৈব চলক কাকে বলে? যে চলকের প্রতিটি মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে দৈব চলক বলে। যেমন একটি মুদ্রা নিক্ষেপ করা হলে হেড অথবা টেল পাওয়ার সম্ভাবনা। বিচ্ছিন্ন চলক কাকে বলে? বিচ্ছিন্ন চলক যখন কোনো চলক একটি নির্দিষ্ট পরিসরের সমস্ত বাস্তব মান গ্রহণ করতে পারে না তখন তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। যখন নির্দিষ্ট পরিসরের সকল মান গ্রহণ করতে পারে না তাকে বিচ্ছিন্ন চলক বলে। আবার সহজ করে বলি, যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন এক্স একটা চলক, এই এক্স দ্বারা যদি ছাত্রদের সংখ্যা বোঝায় তাহলে এক্স হবে বিচ্ছিন্ন চলক। এখানে ছাত্রদের সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। 1 জন ছাত্র, 2 জন ছাত্র, 5 জন, 10 জন, 5.5 জন ছাত্র হয় না। পরিসংখ্যানের জনক অবিচ্ছিন্ন দৈব চলক কি? যে দৈব চলকের মানসমূহ অবিচ্ছিন্ন থাকে সেই দৈব চলকে অবিচ্ছিন্ন দৈব চলক বলে। এক্ষেত্রে অবিচ্ছিন্ন দৈব চলকের মান পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যা যে কোনো একটি হতে পারে। পূর্ণ সংখ্যা হতে পারে এবং অপূর্ণ সংখ্যাও হতে পারে। বাংলাদেশের সমস্ত মানুষ সমগ্রক হলে ঢাকা শহরের মানুষ কি হবে? বাংলাদেশের সমস্ত মানুষ যদি সমগ্রক হয় ঢাকা শহরের মানুষ হবে নমুনা। আমরা জানি সমগ্রকের অংশবিশেষকেই বলা হয় নমুনা। তারপর আসি অধ্যায় 2, তথ্য সংগ্রহ এবং উপস্থাপন। তাহলে তথ্য বা উপাত্ত কাকে বলে? কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংগৃহীত এবং প্রকাশিত সংখ্যাত্মক বিবরণকে বলা হয় তথ্য। আবার বলি, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংগৃহীত এবং প্রকাশিত যে সংখ্যাত্মক বিবরণ তাকে বলা হয় তথ্য বা উপাত্ত।
অনেক ইম্পর্টেন্ট, কয়েকটা সালে এসেছে। প্রাথমিক তথ্য কাকে বলে? কোনো গবেষণা কার্যে সরাসরিভাবে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য বলে। আবার বলি, কোনো গবেষণা কার্যের জন্য সরাসরি মানে ঘটনাস্থল থেকে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য বলে। তাহলে মাধ্যমিক তথ্য কাকে বলে? মাধ্যমিক তথ্য প্রাথমিকভাবে সংগৃহীত উপাত্তসমূহকে যখন নির্দিষ্ট উদ্দেশ্যে বিন্যস্তকরণ করা হয় তখন তাকে মাধ্যমিক তথ্য বলে। অর্থাৎ প্রাথমিক তথ্য থেকে যে তথ্য সংগ্রহ করা হয় সেটাকে মাধ্যমিক তথ্য বলে। আমি ইম্পর্টেন্টগুলো আলোচনা করব, যেটা কম ইম্পর্টেন্ট সেগুলো ওভারলুক করব। উপাত্ত প্রক্রিয়াকরণ কি? সংগৃহীত উপাত্তসমূহকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ এবং সারণীবদ্ধকরণ করাকেই উপাত্ত প্রক্রিয়াকরণ বলে। পরিসংখ্যানের একটা অন্যতম কার্য হলো উপাত্ত প্রক্রিয়াকরণ। গণসংখ্যা কি? গণসংখ্যা নিবেশনে বিভিন্ন শ্রেণীর বিপরীতে যে সংখ্যামান প্রকাশ করা হয় তাকে গণসংখ্যা বলে। যেমন 10 থেকে 20 এর মধ্যে কতজন ছাত্র আছে? 1 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে, তাহলে 1 জন বা 2 জন হলো গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে? গণসংখ্যা নির্বাচনে প্রতিটি শ্রেণীর গণসংখ্যা ক্রমাগতভাবে যোগ করে যে সকল মান পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে। ক্রমযোজিত গণসংখ্যা কত প্রকার? ক্রমযোজিত গণসংখ্যা 2 প্রকার। একটা হলো আপেক্ষিক ক্রমযোজিত গণসংখ্যা এবং শতাংশিক ক্রমযোজিত গণসংখ্যা। তারপর আসি সুমারি জরিপ, এটাও ইম্পর্টেন্ট। সুমারি জরিপ কোনো অনুসন্ধানে সমগ্রকের প্রতিটি একক সম্বন্ধে যদি তথ্য সংগ্রহ করা হয় তাকে সুমারি জরিপ বলে। কোনো অনুসন্ধানে সমগ্রকের সকল একক সম্বন্ধে যদি তথ্য সংগ্রহ করা হয় তাহলে তাকে সুমারি জরিপ বলে। আর নমুনা জরিপ কাকে বলে? সমগ্রকের প্রতিনিধিত্বকারী নমুনার এককগুলো থেকে যদি তথ্য সংগ্রহ করা হয় তাহলে তাকে নমুনা জরিপ বলে। এখানে সকল তথ্য থেকে সংগ্রহ করতে হবে না, শুধু নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হলে তাকে নমুনা জরিপ বলে। শ্রেণীবদ্ধকরণ কি? সংগৃহীত তথ্যসমূহকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পৃথক পৃথক শ্রেণীতে প্রকাশ করাকে শ্রেণীবদ্ধকরণ বলা হয়। তালিকাবদ্ধকরণ কাকে বলে? সংগৃহীত তথ্যাবলীকে তথ্যের প্রকৃতি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে নিয়মানুযায়ী সারি এবং কলামে সাজিয়ে উপস্থাপন করার প্রক্রিয়াকে তালিকাবদ্ধকরণ বলে। আবার আসি গণসংখ্যা নিবেশন। শ্রেণী ব্যাপ্তি অনুসারে তথ্যাদি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে প্রত্যেকটি শ্রেণীর গণসংখ্যা প্রদর্শন করে তথ্যাদির উপস্থাপনাকে গণসংখ্যা নিবেশন বলা হয়। আবার বলি, শ্রেণীব্যাপ্তি অনুসারে তথ্যাদি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণীর গণসংখ্যা দেখানোর মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপনকে গণসংখ্যা নিবেশন বলে। এই একটা কোশ্চেন যেটা 18 নম্বরে এসেছে, এইচ.এ. স্ট্রাক কর্তৃক প্রদত্ত শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র। এইচ.এ. স্ট্রাক একটা যে শ্রেণী নিবেশন তৈরির ক্ষেত্রে শ্রেণী সংখ্যা নির্ণয়ের যে সূত্র প্রদান করে সেই সূত্রটা হলো k = 1 + 3.322 log n। k = 1 + 3.322 log n, এটা হলো এইচ.এ. স্ট্রাক কর্তৃক প্রদত্ত শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র। 19 নম্বর, কোনো গণসংখ্যা নিবেশনের গড় যদি x বার = 50 আর মধ্যমা 55 হয়, বিন্যাসের প্রকৃতিটা কেমন হবে? তাহলে গণসংখ্যা নিবেশনের গড় যদি 50 এবং মধ্যমা 55 হলে এখানে গড় লেস দেন মধ্যমা হবে, গড় হবে ছোট এবং মধ্যমা হবে বড়, এতটুকুই বলা যায়। আপেক্ষিক গণসংখ্যা কিভাবে পাওয়া যায়? আপেক্ষিক গণসংখ্যা কিভাবে পাওয়া যায়? আপেক্ষিক গণসংখ্যা হলো কোনো শ্রেণীর গণসংখ্যাকে যদি আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আপেক্ষিক গণসংখ্যা পাওয়া যাবে। এবার আসি 22 নম্বরে, একটি তথ্য সারির সর্বনিম্ন মান 9 এবং পরিসর 81 হলে সর্বোচ্চ মান কত? তথ্য সারির সর্বনিম্ন মান 9 এবং পরিসর কত? 81, তাহলে সর্বোচ্চ মান কত? আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তাহলে এখানে 81 সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান 9, তাহলে 81-র সাথে যদি আমি 9 যোগ করি তাহলে সর্বোচ্চ মানটা পেয়ে যাব। তাহলে সর্বোচ্চ মান হবে এখানে 81 আর 9 যদি যোগ করি তাহলে 90 হবে সর্বোচ্চ মান।
শতকরা গণসংখ্যা নির্ণয়ের সূত্র কি? শতকরা গণসংখ্যা নির্ণয়ের সূত্র হলো শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে আমরা 100 দ্বারা গুণ করলেই শতকরা গণসংখ্যা পেয়ে যাব। শতকরা গণসংখ্যা কাকে বলে? গণসংখ্যা নিবেশনের একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যাকে শতকরা হারে প্রকাশ করাকে শতকরা গণসংখ্যা বলে। তারপর আর কি ইম্পর্টেন্ট আছে? শ্রেণী সীমানা, এটা ইম্পর্টেন্ট। একটি শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা ভিন্ন সংখ্যা হলে তাদের পার্থক্যের অর্ধেক সর্বনিম্ন সীমা থেকে বিয়োগ এবং সর্বোচ্চ সীমার সাথে যোগ করে যে প্রকৃত শ্রেণী পাওয়া যায় সেই শ্রেণীর নির্দেশক মান দুটিকে শ্রেণী সীমানা বলে। আমরা জানি যে শ্রেণী দুই প্রকার, একটা অন্তর্ভুক্ত শ্রেণী আর একটা বহির্ভুক্ত শ্রেণী। অন্তর্ভুক্ত শ্রেণীতে কোনো শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা আলাদা আলাদা হয়। এক্ষেত্রে আমরা যদি প্রকৃত শ্রেণী তৈরি করি তাহলে এটা প্রত্যেক কোনো শ্রেণীর সর্বনিম্ন মান থেকে আমরা কোনো শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার ব্যবধানকে 2 দ্বারা ভাগ করে যেটা পাওয়া যায় সেটা নিম্ন সীমা শ্রেণী থেকে বিয়োগ করতে হবে, নিম্ন মান থেকে বিয়োগ করতে হবে, তাহলে নিম্ন শ্রেণী সীমানা পাবো। আবার ওই একই শ্রেণীর উচ্চ মান থেকে যদি বা সর্বোচ্চ উচ্চ সীমা থেকে যদি আমরা ওই ব্যবধানটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? উচ্চ শ্রেণী সীমানা পাবো। এখানে এই যে সূত্রটা দেয়া আছে, এখানে শ্রেণীর নিম্ন সীমানা নির্ণয়ের সূত্র। শ্রেণীর নিম্ন সীমানা নির্ণয়ের সূত্রটি হলো শ্রেণীর নিম্ন সীমানা সমান শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ d/2। এখানে d হলো কি? d হলো কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য। যেমন 10 থেকে 19 আবার 20 থেকে যদি 29 হয় তাহলে 20 আর 19-এর যে ব্যবধান সেটাই হবে d। শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু কাকে বলে? কোনো শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে শ্রেণীর মধ্যবিন্দু বলে। কোনো শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা এই দুইটাকে আমরা যোগ করব, আগে যোগ করে 2 দ্বারা ভাগ করে যে মানটা পাওয়া যায় সেটাই শ্রেণীর মধ্যবিন্দু। অর্থাৎ 10 থেকে 20 এই শ্রেণীর মধ্যবিন্দু কোনটা হবে? 10 যোগ 20 তাহলে কত হলো? 30। 30-এর অর্ধেক কত? 15। 15 হলো মধ্যবিন্দু। অন্তর্ভুক্ত পদ্ধতি কি? যে পদ্ধতিতে কোনো শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় তাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে। যে পদ্ধতিতে কোনো শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা ওই শ্রেণীতেই অন্তর্ভুক্ত করা হয় তাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে। এক্ষেত্রে যেমন 5 থেকে 9, এখানে 5 এবং 9 হাতে গুনতে হবে। 5, 6, 7, 8, 9, এটা তাহলে ব্যবধান হলো কত? 5। তাহলে এই ক্ষেত্রে নিম্নসীমা এবং উচ্চসীমা দুইটাকেই হাতে গুনতে হবে। বহির্ভুক্ত পদ্ধতি কি? যে পদ্ধতিতে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সমান হয় তাকে বহির্ভুক্ত পদ্ধতি বলে। এক্ষেত্রে উচ্চসীমা এবং নিম্নসীমা একই শ্রেণীতে পড়ে না। গণসংখ্যার ঘনত্ব কি? কোনো শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করা হলে গণসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। কোনো শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর ব্যবধান দ্বারা ভাগ করে যে রাশি পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বলে। তাহলে গণসংখ্যার ঘনত্বের সূত্রটা লিখে দিলেও হয়ে যাবে। তারপর আসি গণসংখ্যা বহুভুজ কাকে বলে। গণসংখ্যা নিবেশনকে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিকে গণসংখ্যা বহুভুজ বলে। তারপর আসি শতমক বা শতহারিক, ইংরেজিতে বলে পার্সেন্টাইল। যে মানগুলো তথ্য সারিকে সমান 100টি ভাগে ভাগ করে তাদেরকে শতমক বা শতহারিক বা পার্সেন্টাইল বলে। এগুলোকে পি দ্বারা প্রকাশ করা হয়, P1, P2, P3। তাহলে শতহারিক আছে 99টা। 99টা শতহারিক দ্বারা কোনো তথ্য সারিকে 100 ভাগে ভাগ করা যায়। তারপর আসি আয়তলেখ। যে লেখচিত্র বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করে তাকে আয়তলেখ বলে। আয়তলেখ কালীন সারি, আমরা কালীন সারি বলি, ইম্পর্টেন্ট আছে। সময়ভিত্তিক তথ্যসমূহকে যে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে কালীন সারি বলি। সময়ভিত্তিক তথ্যসমূহকে যে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে কালীন সারি বলে। বৃত্তচিত্র, এটাকে বলে পাই চার্ট। কোনো তথ্যসারির বিভিন্ন উপাদানকে ডিগ্রিতে বিভক্ত করে একই বৃত্তে উপস্থাপন করা হলে তাকে বৃত্তচিত্র বা পাই চার্ট বলে। বৃত্তচিত্রে ক্ষেত্রফল কত ডিগ্রি? একটা বৃত্তচিত্রের ক্ষেত্রফল হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখন আসি অজীব রেখা, এটা আমাদের পড়তে হবে। গণসংখ্যা নিবেশনের প্রতিটি শ্রেণীর বিপরীতে
ক্রমযোজিত গণসংখ্যার মান বসিয়ে যে রেখা অঙ্কন করা হয় তাকে অজীব রেখা বলে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, অজীব রেখা অঙ্কনের সময় যে ভূমি অক্ষে কী হবে, লম্ব অক্ষে কী হবে, এক্ষেত্রে প্রতিটি শ্রেণীর বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে প্রতিটি শ্রেণী থাকে ভূমি অক্ষে আর লম্ব অক্ষে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণী এবং ক্রমযোজিত গণসংখ্যা উপস্থাপন করে যে রেখা পাওয়া যায় সেটাই হবে অজীব রেখা। অজীব রেখা কত প্রকার? অজীব রেখা দুই প্রকার, একটা হলো অনু অজীব রেখা, একটা হলো অধি অজীব রেখা। তারপর আসি অনু অজীব রেখা কি আর অধি অজীব রেখা কি, এই দুইটা পড়তে হবে। গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান বসিয়ে যে অজীব রেখা অঙ্কন করা হয় তাকে অনু অজীব রেখা হয়। আর অধি অজীব হলো কি, গণসংখ্যা নির্বাচনের ক্রমযোজিত গণসংখ্যাকে মানের নিম্নক্রমে সাজাতে হবে, সাজিয়ে প্রতিটি শ্রেণীর নিম্নসীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান বসিয়ে যে অজীব রেখা অঙ্কন করা হয় তাকে অধি অজীব রেখা বলে। এরপর আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের যে সকল প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট আমাদের জন্য সেগুলো হলো, প্রথমে আসি সহজ কেন্দ্রীয় প্রবণতার দুটি পরিমাপের নাম। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো কি, যোজিত গড় বা গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক, এগুলো। তারপর যোজিত গড় কি? যোজিত গড় হলো কোনো তথ্য নিবেশনে বিভিন্ন তথ্যের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে তাকে যোজিত গড় বা গাণিতিক গড় বলে। এক্ষেত্রে এক্স বার ইকুয়াল x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn ডিভাইডেড বাই n। তাহলে x1 x2 এগুলো হলো তথ্য আর তথ্যের সংখ্যা হলো n। যোজিত গড়ের সূত্র এখানে দেখি, যোজিত গড়ের সূত্র হচ্ছে সামেশন fx ডিভাইডেড বাই n। এটা যেগুলো হচ্ছে অবিন্যস্ত তথ্য সেই ক্ষেত্রে সূত্রটা হবে এরকম, সামেশন fx ডিভাইডেড বাই n। তারপর আসি আদর্শ গড়ের দুইটি বৈশিষ্ট্য লেখো। আদর্শ গড়ের কী কী বৈশিষ্ট্য থাকবে? আদর্শ গড়ের বৈশিষ্ট্য দুটি হলো, কেন্দ্রীয় মান সুস্পষ্ট এবং সহজবোধ্য। কেন্দ্রীয় মান হবে সুস্পষ্ট আর সহজবোধ্য। কেন্দ্রীয় মান নমুনা বিচ্যুতি দ্বারা সর্বনিম্ন মাত্রায় প্রভাবিত। কেন্দ্রীয় মান নমুনা বিচ্যুতি দ্বারা খুব কম প্রভাবিত হয়। তারপর এখানে একটা কোশ্চেন আছে যে প্রথম 10টি সংখ্যার গড়। প্রথম 10টি সংখ্যার গড় কত? n সংখ্যক সংখ্যার গড়ের সূত্র হলো n প্লাস 1 ডিভাইডেড বাই 2। যদি প্রথম 10টি, প্রথম 20টি, প্রথম 30টি, প্রথম 100টি এইভাবে ধারাবাহিকভাবে যদি কোনো সংখ্যার সমষ্টি গড় বের করতে বলা হয় তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হলেই প্রথম n সংখ্যক মানের গড় আমরা নির্ণয় করতে পারি। n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে n এর মান এখানে কত? 10। তাহলে 10 আর 1 11, 11কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা প্রথম 10টি সংখ্যার গড় পেয়ে যাব, এখানে 5.5। সংক্ষিপ্ত পদ্ধতিতে যোজিত গড় নির্ণয়ের সূত্র লেখো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যোজিত গড় নির্ণয়ের সূত্র হবে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fd ডিভাইডেড বাই n ইন্টু c। এখানে a একটা মান, এটা আমাদের ধরে নিতে হয়। তারপর fd ডিভাইডেড বাই n, এটা আমরা যখন বিস্তারিত যেই ক্লাসগুলো নিব, যেগুলো 4 মার্ক 10 মার্কের, সেগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তোমরা ক্লাসগুলো দেখতে পারো। তারপর এখানে আছে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত? ওই তো 1 থেকে 100, 1 থেকে 10 বা প্রথম 100, প্রথম 10, এই ক্ষেত্রে সূত্র হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n এর মান হলো 100। তাহলে 100-র সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 50.5। এইটাই হবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। তারপর এখানে আছে যে কোনো ধনাত্মক তথ্য নিবেশনের ক্ষেত্রে am, gm এবং hm এর সম্পর্ক কী? হ্যাঁ, যে কোনো ধনাত্মক তথ্য নিবেশনের ক্ষেত্রে am গ্রেটার দেন ইকুয়াল gm গ্রেটার দেন ইকুয়াল hm হবে। am গ্রেটার দেন ইকুয়াল gm, gm গ্রেটার দেন ইকুয়াল hm হবে। এই ধারাবাহিকতা অবলম্বন করা হবে। কোন ধরনের তথ্য নিবেশনের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করা যায় না? কোনো তথ্য নিবেশনের সকল মান জানা না থাকলে গড় ব্যবধান নির্ণয় করা যায় না। কোনো তথ্য নিবেশনের সকল মান জানা না থাকলে গড় ব্যবধান নির্ণয় করা যায় না। একটি সুষম নিবেশনে গড়, মধ্যমা, প্রচুরকের সম্পর্ক কী হবে? একটা সুষম নিবেশনের ক্ষেত্রে গড় যত হবে মধ্যমা এবং প্রচুরক একই হবে। তাহলে গড় ইকুয়াল মধ্যমা ইকুয়াল প্রচুরক হলে আমরা সেটাকে বলবো সুষম নিবেশন। গাণিতিক গড় মূলবিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল কি না? গাণিতিক গড় মূলবিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল। গাণিতিক গড় মূল এবং মাপনী দুইটার উপরেই নির্ভরশীল।
জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্র। জ্যামিতিক গড় নির্ণয়ের দুইটা সূত্র আছে। এখানে একটা সূত্র হলো জিএম ইকুয়াল এনটি লগ 1/n সামেশন লগ এক্স। জিএম ইকুয়াল এনটি লগ এটা 1/n ইন্টু সামেশন লগ এক্স। আর একটা সূত্র হলো যে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর গুণফলকে তততম রুট নিতে হবে, বর্গমূল নিতে হবে। তাহলে আমরা জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড় পাব। যোজিত গড়ের দুইটা বৈশিষ্ট্য। যোজিত গড়ে নিবেশনের প্রতিটি উপাত্ত অন্তর্ভুক্ত থাকে। আর যোজিত গড়ের ক্ষেত্রে কি হয়, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল 0 হয়। এই দুইটা সূত্র আমাদের বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। এখানে আছে অশ্রেণীকৃত। অশ্রেণীকৃতর একটা নাম হলো অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হবে এক্স বার ইকুয়াল সামেশন এক্স ডিভাইডেড বাই এন। আর এটা বারবার এসছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত, বা প্রথম 10টি সংখ্যার কত, প্রথম এন সংখ্যার গড় কত। তাহলে এখানে হবে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই যে আবার বলছে 1 থেকে 100 সংখ্যার যোগফল কত। এখানে যোগফল চেয়েছে, গড় চায়নি। তাহলে প্রথম এন সংখ্যক সংখ্যার যোগফল বা 1 থেকে 100 বা 1 থেকে 10 সংখ্যার যোগফল যদি চায় তাহলে সূত্র হবে n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 1 থেকে 100 স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে কত হবে, n এর মান হবে 100, তারপরে 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে হবে 5050। তারপরেরটা আসি, এখানে কখন সামেশন এক্স মাইনাস এ হোল স্কয়ার সর্বনিম্ন হবে, যখন এর মানটা এক্স বারের সমান হবে। যখন এর মান যখন এক্স বারের সমান হবে তখন সামেশন এক্স মাইনাস এ হোল স্কয়ার সর্বনিম্ন হয়। আরেকটা আছে, এটা গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপ কোনটি। গাণিতিক গড় হলো কেন্দ্রীয় প্রবণতার আদর্শ গড়। একটা আছে কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। দেখো এখানে আছে কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। কোনো তথ্য নিবেশনে এক বা একাধিক তথ্যের মান ঋণাত্মক বা শূন্য হলে উক্ত নিবেশনের জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। তাহলে কোনো নিবেশনে যদি কোনো তথ্যের মান ঋণাত্মক অথবা শূন্য হয় তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। তারপর ইম্পর্টেন্ট কি হলো, এই যে দুইটি সংখ্যা 27 এবং 12 হলে জ্যামিতিক গড় কত। তাহলে 27 আর 12-র জ্যামিতিক গড় হবে এই 27 আর 12কে আমরা গুণ করে সেটার বর্গমূল নিব। তাহলে এই যে রুট 27 ইন্টু 12 ইকুয়াল টু 324-এর উপর রুট নিলে 18 হয়। তাহলে জ্যামিতিক গড় হবে 18। আবার আছে দুটি সংখ্যার গাণিতিক গড় 5 এবং তরঙ্গ গড় 4 হলে জ্যামিতিক গড় কত। এখানে একটা সূত্র আছে যে জ্যামিতিক গড় হলো গাণিতিক গড় এবং তরঙ্গ গড়ের গুণফলের বর্গমূল। তাহলে জ্যামিতিক গড় এই যে এবারে এইটা এম হলো অ্যারিথমেটিক মিন অর্থাৎ জ্যামিতিক গড়, আর এই এম হলো হারমোনিক মিন বা তরঙ্গ গড়। তাহলে এই দুইটার গুণফলের রুট নিলেই আমরা কি পাবো, জ্যামিতিক গড় পাবো। তাহলে এখানে যে গাণিতিক গড় হচ্ছে 5 আর তরঙ্গ গড় 4, 4 5 20, তাহলে 20-এর উপর রুট নিলে হবে 4.47। এটা হলো জ্যামিতিক গড়। লগের বিপরীত মানকে বলে এন্টিলগ। লগের বিপরীত মানকে বলে এন্টিলগ। এই যে শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে সরাসরি পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র, এটা হলো এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। এই যে মধ্যমা কি, যে মানটি তথ্য নিবেশনকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যমা বলে। যে মানটি কোনো তথ্য নিবেশনকে 2 ভাগে ভাগ করে, সমান 2 ভাগে, তাহলে তাকে মধ্যমা বলে। আর প্রচুরক কাকে বলে, গণসংখ্যা নিবেশনের যে রাশিটি সবচেয়ে বেশি বার থাকে তাকে গণসংখ্যার নিবেশনে প্রচুরক বলা হয়। এখানে একটা দেখি, বিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় সূত্র। যদি বিন্যস্ত উপাত্ত থাকে অর্থাৎ শ্রেণী দেয়া থাকে 10 থেকে 20, 20 থেকে 30 এরকম, তাহলে তার প্রচুরক হবে এমও অর্থাৎ মোট সমান সমান L1 প্লাস ডেল 1 বাই ডেল 1 প্লাস ডেল 2 ইন্টু সি। এখন মোট এর সূত্র, মোটের একটা সূত্র আছে, সেই সূত্রটা চেয়েছে মোট সমান হোয়াট। মোট ইকুয়াল মধ্যমার 3 গুণ থেকে যদি যোজিত গড়ের 2 গুণ বিয়োগ করা হয় তাহলে মোট পাওয়া যায়। অর্থাৎ মোট ইকুয়াল 3me মাইনাস 2x বার। আমরা যদি 3me মাইনাস 2x বার দিই তাহলে আমরা মোট পাবো। এই যে দ্বিমোট সমস্যা একটা,
বলে সমস্যা আছে। একই নিবেশনে দুটি পরিচলক থাকলে তাকে দ্বিমোট সমস্যা বলা হয়। অনেক সময় দেখা যায় একই নিবেশনে দুইটা তথ্য আছে, যে মানে দুই ধরনের তথ্য সর্বাধিক বার আছে, একই মানে সমান বার আছে। যেমন ধরি যে 4 তথ্যটা 5 বার আছে, আবার 8 তথ্যটাও 5 বার আছে, তাহলে এই ক্ষেত্রে হবে দ্বিমোট সমস্যা। একই নিবেশনে দুটি পরিচলক থাকলে তাকে দ্বিমোট সমস্যা বলা হয়। এখানে আছে x1 x2 ডট 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 xn, এর জ্যামিতিক গড় কত? এর জ্যামিতিক গড় কত হবে? তাহলে জ্যামিতিক গড় হলো, আমি বলছি যে তথ্যগুলোর গুণফলের বর্গমূল, তাহলে x1 ইন্টু x2 ডট 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 xn এর বর্গমূল নিতে হবে, n তম মূল নিলেই সেটা করে জ্যামিতিক গড়। দ্বিঘাত গড় কাকে বলে? কোনো তথ্যসারির সংখ্যা মানসমূহের বর্গের যোজিত গড়ের বর্গমূলকে দ্বিঘাত গড় বলা হয়। এই যে রুট am ইন্টু এইচএম, এটা কি? এটা হলো জ্যামিতিক গড়, এর আগেও পেয়েছি। এই যে এখানে এ এবং বি এর গাণিতিক গড় এম, এ আর বি এর গাণিতিক গড় এম ইকুয়াল এ প্লাস বি হলে জ্যামিতিক গড় কত? তাহলে জ্যামিতিক গড় আমরা জানি, জ্যামিতিক গড় ইকুয়াল এই দুইটা সংখ্যার গুণফলের রুট, অর্থাৎ রুট এ বি। সিম্পল। এই যে দুটি ধনাত্মক সংখ্যা এ বি আর এক্স ওয়াই এর তরঙ্গ গড় কত? দুটি ধনাত্মক সংখ্যা দেয়া আছে, এ বি অথবা এক্স ওয়াই এরকম দেওয়া থাকতে পারে, তাহলে এগুলো তরঙ্গ গড়। আর তরঙ্গ গড় কত? তাহলে তরঙ্গ গড় হলো, সূত্র হলো এই যে এন ডিভাইডেড বাই, যদি এন ডিভাইডেড বাই 1/a প্লাস 1/b, এখানে হচ্ছে এর মান হচ্ছে 2, সূত্র অনুযায়ী এন এর মান হচ্ছে 2, তারপর 1/a প্লাস 1/2, এটা ক্যালকুলেট করে এটা লেখা যায়। তরঙ্গ গড় নির্ণয়ের সূত্র, এই যে এই সূত্রটা আমি যেটা বলছি, এই তরঙ্গ গড় নির্ণয়ের সূত্র হলো এইচএম ইকুয়াল এন ডিভাইডেড বাই, এই যে এখানে 1/n না লিখে যদি আমরা এখানে দিই এন ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2, তাহলে হয়ে যাবে। এটা আমি দিলাম না, তাহলে এইচএম ইকুয়াল এন ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2, এটা তরঙ্গ গড় নির্ণয়ের সূত্র। চতুর্থক কত প্রকার? চতুর্থক 3 প্রকার। চতুর্থক কাকে বলে? যদি কোনো তথ্য সারিকে যে বিভাজকটা 4 ভাগে ভাগ করে সেগুলোকে চতুর্থক বলে। চতুর্থক হলো তথ্য সারিকে 4 ভাগে ভাগ করা, তাহলে 4 ভাগে ভাগ করার জন্য চতুর্থক দরকার 3টা, একটা হলো প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, আর একটা তৃতীয় চতুর্থক। এম ইকুয়াল জিএম ইকুয়াল এইচএম হয় কখন? পর্যবেক্ষণ রাশিদ্বয়ের মান সমান হলে, রাশিগুলোর মান যখন সমান হবে তখন এম ইকুয়াল জিএম ইকুয়াল এইচএম হয়। তারপর এই যে এখানে একটা কোশ্চেন এসেছে 2011 সালে, বৃহৎ উপাত্ত গুচ্ছকে 99 ভাগে ভাগ করার পদ্ধতিকে কি বলে? একটা বৃহৎ উপাত্ত আছে, সেটাকে আমরা 99 ভাগে ভাগ করব, এটাকে বলে শতহারিক, পার্সেন্টাইল। বিন্যস্ত উপাত্ত থেকে তৃতীয় চতুর্থক নির্ণয়ের সূত্র, তৃতীয় চতুর্থক, এখানে কিউ কোয়ার্টাইলে Q3 ইকুয়াল N1 প্লাস 3n ডিভাইডেড বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই AFQ3 ইন্টু C। আমরা এই যে এইখানে যদি Q3 বের করতে বলে তাহলে এখানে 3n হবে, আর যদি Q2 হয় তাহলে 2n, আর এই চতুর্থকের কারণে ভাগ হবে 4 দ্বারা। এটা মধ্যমার সূত্র। তারপর চতুর্থক পার্সেন্টাইলের সূত্রটা প্রায় কাছাকাছি। একটি নিবেশনে কয়টি দশহারিক থাকে? একটা নিবেশনে আসলে দশহারিক থাকে 9টি, কারণ 9টা দশহারিক একটা নিবেশনকে 10 ভাগে ভাগ করতে পারে, এখানে হবে 9টি। এটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। তা দশহারিক কি? দশহারিক হলো একটি চলকের সেই সব সংখ্যামান যা সারিবদ্ধ তথ্য সংখ্যাটিকে 10টি সমান ভাগে ভাগ করে। দশহারিক নির্ণয়ের সূত্র D7, তা D7 ইকুয়াল L1 প্লাস 7n ডিভাইডেড বাই 10 মাইনাস FC ডিভাইডেড বাই FD7 ইন্টু C। এই যে দশহারিক, তারপর কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল, এইটা নির্ণয় করার জন্য একই ধরনের সূত্র, শুধু ডিসাইলের ক্ষেত্রে এখানে D হবে, পার্সেন্টাইলের ক্ষেত্রে P, আর কোয়ার্টাইলের ক্ষেত্রে Q। আর এইখানে একটু চেঞ্জ হবে, যদি কোয়ার্টাইল হয় তাহলে এখানে ভাগ হবে 4 দ্বারা, আর যদি ডিসাইল হয় তাহলে এখানে 10 দ্বারা, আর যদি পার্সেন্টাইল হয় তাহলে 100 দ্বারা ভাগ হবে। শতহারিক কি? শতহারিক একটি অবস্থান ভিত্তিক পরিমাপ যা কোনো তথ্য সারিকে সমান কত ভাগে ভাগ করে? 100 ভাগে ভাগ করে। শতহারিকের সহগ 99টি, অর্থাৎ শতহারিক 99টি।
এবার একটা হচ্ছে কখন তরঙ্গগড় নির্ণয় করা যায় না। এক বা একাধিক তথ্যরাশি যদি শূন্য হয় তাহলে তরঙ্গগড় নির্ণয় করা যায় না। এক বা একাধিক তথ্যরাশি যদি শূন্য হয় তাহলে তরঙ্গগড়ও নির্ণয় করা যায় না, জ্যামিতিক গড়ও নির্ণয় করা যায় না। দুটি সংখ্যা 20 এবং 15 হলে জ্যামিতিক গড় কত? তাহলে 20 আর 15 গুণফলকে রুট নিব, রুট নিলেই যেটা পাবো সেটাই হবে জ্যামিতিক গড়। অসম শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে যোজিত গড় নির্ণয়ের সূত্র কি? অসম ব্যাপ্তির ক্ষেত্রে যোজিত গড়ের সূত্র হলো a প্লাস সামেশন f ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই n। এখন আছে 4 নম্বর অধ্যায়। বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ কি? কোনো গণসংখ্যা নির্বেশনের সংখ্যা মানগুলো তাদের মধ্যক মান হতে কতটুকু ছোট বা বড় তার পরিমাপকে বিস্তার পরিমাপ বলে। বিস্তার পরিমাপ কত প্রকার? বিস্তার পরিমাপ সাধারণত দুই প্রকার, একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ আর একটা হলো অনপেক্ষ বিস্তার পরিমাপ। আর আপেক্ষিক আর অনপেক্ষ বিস্তার পরিমাপ 4 প্রকার করে। অনপেক্ষ বিস্তার পরিমাপ 4 প্রকার, একটা হলো পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। আর আপেক্ষিক বিস্তার পরিমাপও 4 প্রকার, এটা হলো পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানাঙ্ক এবং চতুর্থক ব্যবধানাঙ্ক। পরিসর কি? এটা আসলে প্রথম অধ্যায়ে। তারপরে এখানে আছে কোনো তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে ব্যবধান সেটাকে বলা হয় পরিসর। পরিসরের সূত্র এখানে দেওয়া আছে, পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তারপর ইম্পর্টেন্ট দেওয়া আছে এখানে দেখি এক্স সামেশন এক্স দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে, সামেশন এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, n ইকুয়াল 10 দেওয়া আছে। তাহলে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে আমরা জানি এসডি বা পরিমিত ব্যবধান ইকুয়াল সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন এক্স বাই n হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই মানগুলো বসিয়ে দেবো। এখানে 263 আছে, কিসের মান? 263 সামেশন এক্স। তাহলে সামেশন এক্সের মান এই যে এখানে সামেশন এক্সের মান 263 ভাগ n এর মান 10 হোল স্কোয়ার দিয়েছি। তারপরে সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে 8735 বসিয়ে এই 10 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেট করে আমরা পেয়েছি 13.48। তাহলে পরিমিত ব্যবধান এটাই। তারপর এখানে 12 নম্বরটা দেখো, এইটাই যেটা করলাম। ভেদাঙ্ক কি? পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলে। আমরা জানি পরিমিত ব্যবধান কে যদি আমরা বর্গ করি তাহলে ভেদাঙ্ক পাওয়া যায়। এই জন্য বলছে পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলে। শর্টকাটে 1 মার্কের করছেন তো। ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র, এই যে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র, যদি এখানে যদি ফ্রিকোয়েন্সি না থাকে অবিন্যস্ত তত্ত্বের ক্ষেত্রে ভেদাঙ্ক হলো সিগমা স্কোয়ার। এই যে সিগমা স্কোয়ার ইকুয়াল, এখানে নিচে 2 হবে না, স্কোয়ার হবে আসলে, সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। 10টি সংখ্যার মানে সমষ্টি যদি 80 হয়, অর্থাৎ সামেশন এক্স 80 সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল 1260 হলে পরিমিত ব্যবধান কত? এই ক্ষেত্রে সূত্রটা আমরা এসডি এর সূত্র বসাতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন এক্স বাই n হোল স্কোয়ার। তাহলে 80 এর আমরা এক্স স্কোয়ারের মান বসাবো 1260, সামেশন এক্স এর মান বসাবো, n এর মান বসে ক্যালকুলেট করে আমরা যেটা পাবো সেটাই। তারপর আসি পরে আর কোনটা? বিবিধাঙ্ক কি? কোনো নিবেশনের পরিমিত ব্যবধানকে তার গাণিতিক গড় দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে যদি 100 দ্বারা গুণ করা হয় তাহলে বিভেদাঙ্ক পাওয়া যায়। বিভেদাঙ্ক ইকুয়াল পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় গুণন 100। পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় অর্থাৎ সিগমা বাই এক্স বার ইন্টু 100 দিলে আমরা বিভেদাঙ্ক পাবো। বিভেদাঙ্ককে বলা হয় ব্যবধানাঙ্কও বলা হয়। এই যে ব্যবধানাঙ্কের সূত্র দেওয়া আছে, এই যে পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় গুণন 100। আবার আছে চতুর্থক ব্যবধানের সূত্র। চতুর্থক ব্যবধানের সূত্র কি? চতুর্থক ব্যবধান হচ্ছে মূলত কোয়ার্টাইল, হচ্ছে 2টা কোয়ার্টাইল। একটা হলো Q3 এবং থেকে Q1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ দিলেই আমরা চতুর্থক ব্যবধানের সূত্রটি পাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চতুর্থক ব্যবধান Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তারপর এখানে গড় ব্যবধানের সূত্র দেখো। গড় ব্যবধানের সূত্র হলো MD মিন ডেভিয়েশন ইকুয়াল সামেশন এফ ইন্টু মোডের ভিতর হবে এক্স মাইনাস এক্স বার, মোড এই যে মোডের ভিতরে এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n। গড় ব্যবধানের সূত্র। গড় ব্যবধান পরিসরের কত অংশ? গড় ব্যবধান আসলে পরিসরের অর্ধেক। গড় ব্যবধান পরিসরের অর্ধেক। পরিমিত ব্যবধান কি 17 সালে এসেছে?
কোনো নিবেশনের গড় হতে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। পরিমিত ব্যবধান কখন শূন্য হয়? কোনো বিন্যাসের সকল মানই ধ্রুবক হলে পরিমিত ব্যবধান শূন্য হবে। সব মানই যদি ধ্রুবক হয় তাহলে পরিমিত ব্যবধান শূন্য হবে। তারপর আরেকটা আছে যে বিস্তারের আদর্শ পরিমাপ কোনটি? পরিমিত ব্যবধান হলো বিস্তারের আদর্শ পরিমাপ। তাহলে আদর্শ বিস্তার পরিমাপ কোনটি? পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান 1 হলে ভেদাঙ্ক কত হবে? পরিমিত ব্যবধান যদি 1 হয় ভেদাঙ্ক একই হবে, কারণ ভেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানের বর্গ। তাহলে 1 বর্গ কত? একই। এই জন্য বলা হয় পরিমিত ব্যবধান 1 হলে ভেদাঙ্ক 1 হবে। আপেক্ষিক বিস্তার পরিমাপের প্রয়োজন কেন? 2 বা ততোধিক নিবেশনকে যখন তুলনা করা হয় তখন আপেক্ষিক বিস্তার পরিমাপের দরকার হয়। 2 বা ততোধিক বিস্তার পরিমাপের 2 বা ততোধিক নিবেশনকে যখন আমরা তুলনা করি তখন আপেক্ষিক বিস্তার পরিমাপ দরকার হয়। তারপর আসা যাক আদর্শ পরিমিত চলকের সাংকেতিক সংজ্ঞা কী? আদর্শ পরিমিত চলক জেড এর গড় 0 এবং ভেদাঙ্ক 1 হলে এর সাংকেতিক গড় হবে জেড, এখানে হবে জেড টেন্স টু এন নাম্বার, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে, এটা আমি দিব না, এটা ক্রিটিক্যাল আছে। আদর্শ পরিমিত চলকের সূত্র লেখো। আদর্শ পরিমিত চলকের সূত্র হবে জেড ইকুয়াল এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সিগমা। জেড ইকুয়াল এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সিগমা আদর্শ পরিমিত চলকের সূত্র। পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা। পরিঘাত কি? গণসংখ্যা নিবেশনের আকৃতি ও প্রকৃতি নির্ণয় করার জন্য যে ধ্রুবক বা স্থিরকগুলো ব্যবহার করা হয় তাকে পরিঘাত বলে। পরিঘাত 2 প্রকার, একটা হলো অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত, আর শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত। এখন অশোধিত পরিঘাত কি? কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় ছাড়া অন্য কোনো মান হতে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে অশোধিত পরিঘাত বলে। অর্থাৎ কোনো ধ্রুবক মান বা কোনো স্থির মান থেকে যে পরিঘাত নির্ণয় করা হয় সেটাকে বলে অশোধিত পরিঘাত। আর শোধিত পরিঘাত হলো যেটা গাণিতিক গড় থেকে যে পরিঘাতটা নির্ণয় করা হয় তাকে বলে শোধিত পরিঘাত। অর্থনীতিতে ব্যবহৃত পরিঘাত হচ্ছে কয়টি? অর্থনীতিতে ব্যবহৃত পরিঘাত হচ্ছে 4টি। একটা হলো প্রথম পরিঘাত, দ্বিতীয় পরিঘাত, তৃতীয় পরিঘাত এবং চতুর্থ পরিঘাত। পরিঘাত প্রকাশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয়? পরিঘাত প্রকাশ করতে মিউ ব্যবহার করা হয়। মিউ ব্যবহার করা হয়। আর গড়ভিত্তিক পরিঘাত প্রকাশ করতে মিউ ব্যবহার করা হয়, আবার নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত ব্যবহার করতে নিউ ব্যবহার করা হয়, ভি এর মতো যেটা দেখতে। কেন্দ্রীয় পরিঘাত কি? এর আগেই বললাম যে কোনো তথ্যসারি বা নিবেশনের গাণিতিক গড় হতে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে কেন্দ্রীয় পরিঘাত বলে। আমরা এইটুকু বললেই হবে যে গাণিতিক গড় থেকে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে কেন্দ্রীয় পরিঘাত বলে। পরিঘাত প্রকাশ করতে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? এই যে ওইটাই আসলাম। কোনো নিবেশনে কেন্দ্রীয় পরিঘাত 0.3 হলে ভেদাঙ্ক কত? আমরা জানি যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত যেটা সেটা ভেদাঙ্কের সমান। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে 0.3, তাহলে ভেদাঙ্ক হবে 0.3। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কিসের সমান? ভেদাঙ্কের সমান। তাহলে কেন্দ্রীয় পরিঘাত যদি 0.3 হয় দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তাহলে ভেদাঙ্ক হবে 0.3। কাঁচা পরিঘাত কাকে বলে? অশোধিত পরিঘাত আর কাঁচা পরিঘাত একই জিনিস। যে পরিঘাত কোনো নির্দিষ্ট মান থেকে নির্ণয় করা হয় তাকে কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত বলে। প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সর্বদা কেমন হয়? প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সর্বদা 0 হবে। প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কত হবে? μ1 ইকুয়াল 0 হবে সবসময়। μ1 সমান কত হবে? μ1 সমান 0 হবে। μ1 সমান অলওয়েজ 0 হবে। এই যে μ4 ইকুয়াল 0 হলে সূচলতা কেমন হবে? অর্থাৎ চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত যদি 0 হয় তাহলে সূচলতা কেমন হবে? এটা হবে 0 হলে সূচলতা অনতি সূচল হবে, অনতি সূচলতা হবে। বঙ্কিমতা কি? কোনো তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান হতে তথ্যসমূহের অসুষম অবস্থাকে উক্ত নিবেশনের বঙ্কিমতা বলে। আচ্ছা, ধনাত্মক বঙ্কিমতা নিবেশনের ক্ষেত্রে কি ঘটে? যে নিবেশনের ক্ষেত্রে এক্স বার গ্রেটার দেন এম ই গ্রেটার দেন এমও হয় এবং রেখাটি ডান দিকে অধিক বিস্তৃত সেই নিবেশনকে ধনাত্মক বঙ্কিমতা বলে। অর্থাৎ যে নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় কিসের চেয়ে বড় হবে? মধ্যমার চেয়ে বড় হবে, আবার মধ্যমা প্রচুরকের চেয়ে বড় হবে। তাহলে গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক যদি হয় সেটা হবে ধনাত্মক বঙ্কিম নিবেশন। আবার এসেছে ধনাত্মক বঙ্কিম নিবেশনের সংজ্ঞা। ওকে,
তারপর এটা দেখি কোনো বিন্যাসের ক্ষেত্রে এক্স বার লেস দেন এম ই লেস দেন এমও। আমি বলছি ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে এক্স বার গ্রেটার দেন এম ই গ্রেটার দেন এমও হবে, কিন্তু ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে এটা হবে এক্স বার লেস দেন এম ই লেস দেন এমও হবে। এটা মনে রাখতে হবে আমাদের। বঙ্কিমতা অঙ্ক নির্ণয়ের কার্ল পিয়ারসনের সূত্র। কার্ল পিয়ারসনের সূত্র কোনটা? এস কে ওয়ান ইকুয়াল যোজিত গড় থেকে প্রচুরক বিয়োগ করতে হবে, অর্থাৎ এক্স বার মাইনাস এম ও ডিভাইডেড বাই সিগমা পরিমিত ব্যবধান। এক্স বার এটা কী হবে সমান সমান, অর্থাৎ কী দাঁড়াচ্ছে এই যে এটা এক্স কে ওয়ান ইকুয়াল টু এক্স বার, এই যে এক্স বার মাইনাস এমও, এক্স বার মাইনাস এমও ডিভাইডেড বাই সিগমা। এইটা হলো বঙ্কিমতার সূত্র। বি ওয়ান কি আর বিটা ওয়ান কি আর বিটা টু কি? বিটা ওয়ান হলো বঙ্কিমতা আর বিটা টু হলো সূচলতা। এটা আমাদের মনে রাখতে হবে। বিটা ওয়ান হলো বঙ্কিমতা আর বিটা টু সূচলতা প্রকাশ করে। বিটা টু যদি জিরো হয় সূচলতা কেমন হবে? বিটা টু জিরো হলে সূচলতা হবে কোনো সূচলতা প্রকাশ পায় না। বিটা টু হলে এটা কোনো সূচলতা প্রকাশ পায় না, এটা মনে রাখতে হবে। 2012 সাল 15 সাল এবং 20 সালে এসেছে। তাহলে বিটা টু জিরো হলে কোনো সূচলতা প্রকাশ পায় না। এক্স বার গ্রেটার দেন এম ই গ্রেটার দেন এমও হলে গণসংখ্যা বিন্যাসটি কেমন হবে? গণসংখ্যা বিন্যাসটি হবে ধনাত্মক ভাবে বঙ্কিম হবে। সুষম বিন্যাসের ক্ষেত্রে বঙ্কিমতা মান কত? বিটা ওয়ান ইকুয়াল টু জিরো হবে। সুষম বিন্যাসের ক্ষেত্রে বিটা ওয়ান ইকুয়াল জিরো হবে। দেওয়া আছে এক্স বার 8 এমও 5 সিগমা 6, বঙ্কিমতা প্রকাশ করে। বঙ্কিমতার সূত্র আমরা জানি, বঙ্কিমতা এস কে ইকুয়াল এক্স বার মাইনাস এম ও ডিভাইডেড বাই সিগমা, অর্থাৎ গাণিতিক গড় থেকে আমরা প্রচুরক বিয়োগ করে পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করলেই আমরা কি পাবো? বঙ্কিমতা পাবো। তাহলে এগুলো মানগুলো আমরা বসে দিব। এক্স বারের মান 8, প্রচুরকের মান হচ্ছে 5 আর পরিমিত ব্যবধান 6, তাহলে আমরা কত 3/6, তাহলে কত হয় 0.5। এটা এক অপেক্ষা ছোট। তাহলে আসি সূচলতা কি। কোনো নিবেশনের গণসংখ্যা রেখা কতটুকু উঁচু বা নিচু তার পরিমাপকে সূচলতা বলে। সূচলতা কত প্রকার? সূচলতা হচ্ছে 3 প্রকার। একটা হলো অতি সূচলতা, অনতি সূচলতা আর একটা হলো মধ্যম সূচলতা। বঙ্কিমতা কি? কোনো নিবেশনে বঙ্কিমতার পরিমাপ কতটুকু তার গাণিতিক পরিমাপকে বঙ্কিমতা বলে, অর্থাৎ কোনো নিবেশনের রেখা চিত্রটা কতটুকু খাড়া সেটাই হলো বঙ্কিমতা। এই যে সূচলতার পরিমাপের সূত্র বিটা টু ইকুয়াল মিউ 4 ডিভাইডেড বাই মিউ 2 স্কোয়ার, অর্থাৎ চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতকে আমরা যদি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের বর্গ দ্বারা ভাগ করি তাহলে সূচলতা পাওয়া যাবে। গড়ভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় পরিঘাতের সূত্র। তো গড়ভিত্তিক কেন্দ্রীয় পরিঘাতের সূত্র হলো এখানে মিউ 1 ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এখানে 1, আবার যদি 2 হয় তাহলে এই পাওয়ার হবে 2, তাহলে কি মিউ 2 ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। তাহলে 3 হলে কি হবে? জাস্ট পাওয়ারটা 3 হবে, সব একই হবে। তারপর আছে বিটা টু গ্রেটার দেন 3, বিটা টু লেস দেন 3 কোন ধরনের সূচলতা প্রকাশ করে? তাহলে বিটা টু গ্রেটার দেন 3 যদি হয় তাহলে এটা হবে অতি সূচল, এটা হবে কি অতি সূচল। আর বিটা টু লেস দেন 3 যদি হয় তাহলে এটা হবে অনতি সূচল। আর যদি বিটা টু ইকুয়াল 3 হয় তাহলে হবে মধ্যম সূচলতা। এই যে গড় ভিত্তিক চতুর্থ পরিঘাতের সূত্র মিউ 4 ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 আর এন। গণসংখ্যা বিন্যাস কেমন হলে এক্স বার গ্রেটার দেন এম ই গ্রেটার দেন এমও? বারবার আসতেছে এটা ধনাত্মক বঙ্কিম হবে, এই ক্ষেত্রে হবে ধনাত্মক বঙ্কিম। আর যদি এর উল্টোটা হয় অর্থাৎ এক্স বার লেস দেন এম ই লেস দেন এমও হয় তাহলে কি হবে? ঋণাত্মকভাবে বঙ্কিম, এই ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে। তারপর 6 নম্বর অধ্যায় কি আছে? সংশ্লেষণ ও নির্ভরণ বিশ্লেষণ। তাহলে সংশ্লেষ কি বা সহসম্বন্ধ কি? সংশ্লেষ যা, সহসম্বন্ধ যা, সহসম্বন্ধ সহ একই কথা। দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে সহসম্বন্ধ বলে বা সংশ্লেষ বলে। তাহলে দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান যে নির্ভরশীলতার সম্পর্ক তাকে সংশ্লেষ বলে। আর ইকুয়াল 1 হলে কি? আর যদি 1-এর সমান হয় তাহলে সেটা হবে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, অর্থাৎ দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আর ইকুয়াল টু -1 হলে পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, পূর্ণ ঋণাত্মক সম্পর্ক। এখানে রো ইকুয়াল টু -1 লেস দেন আর লেস দেন 0, এর অর্থ কি?
দুটি চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ -1 থেকে যদি শূন্যর মধ্যে কোনো সংখ্যা থাকে তাহলে এটা অবশ্যই ঋণাত্মক হবে, তাহলে এটাকে বলে আংশিক ঋণাত্মক। আর যদি -1 হইতো তাহলে এটা পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। তাহলে আর এর মান 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, এটা কি বোঝাচ্ছে? যে দুটি চলকের মধ্যে কি সম্পর্ক? ধনাত্মক, আংশিক ধনাত্মক সম্পর্ক। যদি এরকম থাকে আর এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে এটা হবে আংশিক ধনাত্মক সম্পর্ক। সংশ্লেষাঙ্কের মানের পরিধি কি? এই যে সংশ্লেষাঙ্কের মানের পরিধি হলো -1 থেকে +1 এর মধ্যে, অর্থাৎ আর এর মানটা হবে -1 এর থেকে বড় বা সমান, কিন্তু +1 এর থেকে ছোট বা সমান। এই যে এইটা সংশ্লেষাঙ্ক নির্ণয়ের কার্ল পিয়ারসনের সূত্র। কার্ল পিয়ারসনের সূত্রটা আমরা দেখি, r = (x - x bar * y - y bar divided by √(x - x bar whole square * y - y bar whole square)। এটা কার্ল পিয়ারসনের সূত্র। তারপর স্পিয়ারম্যানের গুণাক্রমিক সংশ্লেষাঙ্কের যে সূত্রটা আছে, p = 1 - 6 d whole square divided by n * n² - 1। এটা এই যে এখানে এটা কি, এখানে আরেকটা কিছু কোশ্চেন আসছে, দেখি উদাহরণ আছে। যেমন r = -0.65 এর অর্থ কি? অর্থাৎ দুইটা চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, যদি 1 এর চেয়ে কম হয়, মাইনাস দিয়ে যদি 1 ছাড়া যে কোনো সংখ্যা হয়, যে 0.65 পয়েন্ট দিয়ে আকারে থাকে, তাহলে আংশিক ঋণাত্মক, তাহলে এটা হবে আংশিক ঋণাত্মক। আর r² = 0.85 দ্বারা কি বোঝায়? r² = 0.85 এর অর্থ হলো অধীন চলকের মোট ভেদের 85% স্বাধীন চলক দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে 85% হলো 85% স্বাধীন চলক দ্বারা অধীন চলককে ব্যাখ্যা করা যায়। আবার r² = 79 দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় স্বাধীন চলক দ্বারা অধীন চলকের 79% পরিবর্তন ব্যাখ্যা করা যাবে। নির্ভরাঙ্ক কি? নির্ভরণ সমীকরণের ঢাল b কে নির্ভরাঙ্ক বলা হয়। নির্ভরণের ক্ষেত্রে স্বাধীন চলকের মান একক পরিমাণ বৃদ্ধির ফলে অধীন চলকের যে হারে পরিবর্তন ঘটে তাকে নির্ভরাঙ্ক বলে। তারপর আসি সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র। এই যে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র, কি সূত্র? এটা প্রোডাক্ট মোমেন্ট সূত্র। সংশ্লেষাঙ্ক নির্ণয়ের কার্ল পিয়ারসনের সূত্র দেখলাম, এরপর আছে প্রোডাক্ট মোমেন্ট সূত্র। স্পেসিফিকভাবে যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে r = (xy) divided by (x² * (y whole square)। র্যাঙ্ক কোরিলেশনের নির্ণয়ের সূত্র কি? র্যাঙ্ক কোরিলেশন এইটা হবে p এর জায়গায় রো আর কি, 1 - 6 d² divided by n * n² - 1। তারপর কি নির্ভরাঙ্কে এগুলোই, এটা থেকে এগুলোই থাকবে। এখানে আরেকটা আছে, নির্ণায়ক সহগ r² দ্বারা কি বোঝায়? r² বলতে নির্ভরণ সমীকরণের বিচ্যুতির যে অংশটুকু ব্যাখ্যা করা সম্ভব তাকে বোঝানো হয়। 2016 সালে আসছে। আরেকটা আসছে নির্ণায়ক সহগ r² = 0.70 দ্বারা কি বোঝায়? এর আগে দুই একটা করলাম। অধীন চলকের মোট 70% স্বাধীন চলক দ্বারা ব্যাখ্যা করা যায়। এটা হলো r², যেটা থাকবে সেটা হবে যে অধীন চলকের মোট সেই পার্সেন্টটা স্বাধীন চলক দ্বারা ব্যাখ্যা করা যায়। নির্ভরণ কি? একটি সিরিজের উপর ভিত্তি করে অন্য সিরিজের গড় মানের পরিবর্তনকে নির্ভরণ বলে। অর্থাৎ নির্ভরণ হলো একটার পরিবর্তন এর সাপেক্ষে অপরটার পরিবর্তন কতটুকু হচ্ছে, সেটাই হলো নির্ভরণ। এই যে নির্ভরণ সমীকরণ y = a1 + b1 x তে b1 এর মান নির্ণয় সূত্র, b1 এর মান নির্ণয় সূত্র b = (xy) divided by (x * (y) divided by n divided by (x² - (x² divided by n)। এই সূত্রটা x এর উপর y এর নির্ভরাঙ্ক নির্ণয়ের সূত্র। x এর উপর y এর যদি হয় তাহলে হবে y = a1 + b1 * x। তারপর আসি আমরা কত অধ্যায়ে? 7 অধ্যায়ে আসব। 7 অধ্যায়ে সূচক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা দ্বারা বিভিন্ন সময়ের ভিত্তিতে দামের এবং পরিমাণের আপেক্ষিক পরিবর্তনের হার প্রকাশ পায় তাকে সূচক সংখ্যা বলে। এটাও হয়, আর তোমরা যেটা দেয়া আছে এখানে সেটাও তোমরা দিতে পারো। অর্থাৎ যে সংখ্যা মান দ্বারা বিভিন্ন সময় বিন্দুতে দামের
বা পরিমাণের আপেক্ষিক পরিবর্তনের হার প্রকাশ পায় তাকে সূচক সংখ্যা বলে। সূচক সংখ্যা মূলত কত প্রকার? সূচক সংখ্যা মূলত 3 প্রকার। একটা মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, আর একটা হলো মূল্যমান সূচক সংখ্যা। সরল সূচক সংখ্যা কাকে বলে? যে সূচক সংখ্যায় কোনো গুরুত্ব থাকে না বা গুরুত্ব আরোপ থাকে না তাকে সরল সূচক সংখ্যা বলে। মূল্য সূচক সংখ্যা কাকে বলে? দুটি সময় ব্যবধানে মূল্যের আপেক্ষিক পরিবর্তনের হারকে বলা হয় মূল্য সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা নির্ণয়ের সূত্র কি? PON অর্থাৎ P0n ইকুয়াল সামেশন PN বাই P0 ইন্টু 100, অর্থাৎ ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের যে দামের পরিবর্তনের হার সেটি হলো মূল্য সূচক সংখ্যা। P0 দ্বারা কি বোঝায়? P0 দ্বারা ভিত্তি বছরের মূল্য বোঝায়। P0 দ্বারা ভিত্তি বছরের মূল্য। আর PN দ্বারা বোঝায় চলতি বছরের মূল্য। পরিমাণ সূচক সংখ্যা নির্ণয়ের সূত্র কি? পরিমাণ সূচক সংখ্যা নির্ণয়ের সূত্র হলো সামেশন QN বাই Q0 ইন্টু 100। QON দ্বারা কি বোঝায়? সূচক সংখ্যায় QON দ্বারা বোঝায় ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা। Q দ্বারা পরিমাণ বোঝাবে, আর P দ্বারা কি বোঝাবে? মূল্য বা দাম বোঝাবে। এখানে যদি Q এর জায়গায় P থাকতো তাহলে বলতাম মূল্য সূচক সংখ্যা। কিসের সাপেক্ষে? ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের। চলতি বছরের কি? ভিত্তি বছরের সাপেক্ষে যে বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয় তাকে চলতি বছর বলে। মূল্য মান সূচক সংখ্যা। মূল্য আর মান। মূল্য হচ্ছে দাম আর মান হলো পরিমাণ। তাহলে বর্তমান বছরের মূল্যমানের অর্থাৎ মূল্য এবং পরিমাণের সমষ্টিকে ভিত্তি বছরের মূল্যমানের সমষ্টি দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করলে যা পাওয়া যায় সেটাই হলো মূল্যমান সূচক সংখ্যা। এখন ভার আরোপিত সূচক সংখ্যা। দ্রব্যের মূল্যকে উপযুক্ত ভার বা গুরুত্ব প্রদান করে যে সূচক সংখ্যা নির্ণয় করা হয় তাকে ভার আরোপিত সূচক সংখ্যা বলে। আচ্ছা, সূচক সংখ্যার সময় পাল্টানো পরীক্ষার সূত্রটি লেখো। সময় পাল্টানো পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, একটা সূত্র জাস্ট, এই যে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যাকে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের সূচক সংখ্যা দ্বারা গুণ করলে একের সমান হবে। এইটাই হলো সূচক সংখ্যার সময় পাল্টানো পরীক্ষার সূত্র, অর্থাৎ P0n ইন্টু PN0 ইকুয়াল 1 হবে। এইটুক আমাদের মনে রাখতে হবে যে সময় পাল্টানো সূত্রের ক্ষেত্রে এটা মেনে চলে। সূচক সংখ্যা দুটি ব্যবহার। সূচক সংখ্যা কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয় তার মধ্যে দুইটা ব্যবহার আমাদের লিখতে বলছে। সূচক সংখ্যার সাহায্যে অর্থনৈতিক উন্নয়নের গতি প্রকৃতি এবং বাণিজ্য চক্রের উত্থান পতন সম্পর্কে জানা যায়। সূচক সংখ্যার সাহায্যে দুটি ভিন্ন সময়ে কতগুলো দ্রব্যের মূল্য এবং উৎপাদনের পরিবর্তনের হার নির্ণয় করা যায়। আবার বলতে পারি সূচক সংখ্যার সাহায্যে মুদ্রাস্ফীতি নির্ণয় করা যায়। আদর্শ সূচক সংখ্যা কোনটি? আদর্শ সূচক সংখ্যা হলো যে সূচক সংখ্যাটা সময় পাল্টানো পরীক্ষা এবং উৎপাদন পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে আদর্শ সূচক সংখ্যা বলে। আদর্শ সূচক সংখ্যার সূত্রটি কি? আদর্শ সূচক সংখ্যার সূত্রটা হলো ফিশারের যেই সূত্রটা, সেটা হলো কি F0 n ইকুয়াল সামেশন PN Q0 বাই সামেশন P0 QN ইন্টু সামেশন PN QN ডিভাইডেড বাই P0 Q0 ইন্টু 100। কোন সূচক সংখ্যার দাম পরিবর্তনের অবমূল্যায়নের প্রবণতা রয়েছে? এটা আমাদের মনে রাখতে হবে যে মূল্যমান সূচক সংখ্যার ক্ষেত্রে দাম পরিবর্তনের অবমূল্যায়নের প্রবণতা রয়েছে। সূচক সংখ্যায় ব্যবহৃত V0n বলতে কি বোঝায়? অর্থাৎ V0n দ্বারা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা নির্দেশ করে। ভিত্তি বছর কত প্রকার? ভিত্তি বছর দুই প্রকার, একটা হলো স্থির ভিত্তি বছর আর একটা হলো শৃঙ্খলিত ভিত্তি বছর। ভিত্তি বছর কাকে বলে? যে বছরের সাপেক্ষে অন্য বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয় তাকে ভিত্তি বছর বলে। ফিশারের সূচক সংখ্যাকে কি বলা হয়? ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। এই চ্যাপ্টারটার সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ল্যাসপিয়ার্সের মূল্য সূচক সংখ্যাটি লেখো। তাহলে ল্যাসপিয়ার্সের মূল্য সূচক সংখ্যা কী হবে? সামেশন PN Q0 বাই সামেশন P0 Q0 ইন্টু 100। ফিশারের আদর্শ পরিমাপের সূচক সংখ্যা। তাহলে ফিশারের সূচক সংখ্যাটা হলো ল্যাসপিয়ার্স এবং প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়, যেটা অর্থাৎ সামেশন, এখানে বলছে পরিমাণ সূচক সংখ্যা, পরিমাণ। তাহলে আমাদের দিবে সামেশন QN P0 ডিভাইডেড বাই সামেশন Q0 P0 ইন্টু সামেশন QN PN বাই Q0 PN ইন্টু 100। এখন ল্যাসপিয়ার্সের পরিমাণ সূচক সংখ্যা আমরা জাস্ট ল্যাসপিয়ার্সের সূত্রটায় P এর জায়গায় Q দিব আর Q এর জায়গায় P দেব, তাতেই হয়ে যাবে। এই যে সময় উল্টানো পরীক্ষার মূলনীতি কি? সময় উল্টানো পরীক্ষার মূলনীতি হলো এই যে P0n ইন্টু PN0 ইকুয়াল 1। এইটা হলো সময় উল্টানো পরীক্ষার মূলনীতি, এটা বারবার আসে। জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা বলতে কি বোঝো? একটি বিশেষ শ্রেণী বা সম্প্রদায়ের লোকদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য কতগুলো নির্দিষ্ট
ভোগ্য পণ্য ও সেবাকর্মের খরচের যে পরিবর্তন হয় তার সময়ভিত্তিক পরিবর্তন পরিমাপ করার জন্য যে পদ্ধতিটা প্রয়োগ করা হয় সেটি হলো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার সূত্রটা হলো এটা, পি নট এন ইকুয়াল সামেশন পি এন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। ফিশারি সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয় কেন? অর্থাৎ ফিশারি সূচক সংখ্যা সময় পাল্টানো এবং উপাদান উল্টানো উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়, এই কারণে ফিশারি সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। এই যে সূচক সংখ্যা নির্ণয়ের প্যাশের সূত্র, প্যাশের সূত্র হলো সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই পি নট কিউ এন ইন্টু 100। এটা হলো প্যাশের সূত্র। প্যাশের সূত্র ফিশারের সূত্র জানা থাকলে আমাদের ল্যাসপিয়ার্সের সূত্র জানা যায়। সূচক সংখ্যা নির্ণয়ের প্যাশের সূত্র হয়েছে। ধন্যবাদ সবাইকে। এই চ্যাপ্টারটা সবাই যদি এই সংক্ষিপ্তগুলো যতটুকু আমি দেখালাম এই কয়টা যদি আমরা আয়ত্ত রাখি তাহলে ইনশাল্লাহ আমরা 10-এ 10 মার্ক পাবো। ধন্যবাদ সবাইকে।